এটা ছাত্রদের নতুন দল হোক অথবা পুরাতন কোনো বড় দল হোক, যে আপনি চাঁদাবাজি করবেন আর আপনাকে সমর্থন করবে, আপনি বড় দলের তমুক নেতা সমুক নেতা অমুক পজিশনে আছেন, এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই। চাঁদাবাজ ইজ চাঁদাবাজ, যে দলের যত বড় নেতা হোক। আপনারা গ্রেফতার করেন। আওয়ামী লীগ গত 16 বছরে ধরেন অন রেগুলার বেসিস 35 থেকে 40 লক্ষ লোকদেরকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান প্রোভাইড করেছে। এবং অন্যান্য বড় দল যারা ক্ষমতায় ছিলেন অথবা এখনও দেশে রাজনীতি করছেন, তাদেরও এই বিশাল অংশের রাজনৈতিক নেতাকর্মীদের কোনো পেশা নাই, কোনো পরিচয় নাই। তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা একটা রাজনীতির দল করেন, তার একটা পদ আছে এবং ওই পদ বিক্রি করার মধ্য দিয়ে তিনি চাঁদাবাজি করেন, লোকাল মাঠ ঘাট হাটের ইজারা নেন, জলমহল নেন, বালুমহল নেন, সরকারের খাস জমিতে দোকানপাট বিল্ডিং করে ভাড়া দেন, তারপরে হচ্ছে ডিসি অফিসে বিভিন্ন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টগুলো আছে সেখান থেকে তারা ঠিকাদারি নেন। এই বাজার টাজার এগুলোই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের মোটা দাগে আয় উপার্জনের জায়গা। এবং বাংলাদেশের রাজনীতি নষ্ট হবার পিছনে মৌলিক যে কারণ, যে খুবই নিম্নবিত্ত গরিব পরিবারের ছেলেপেলেরা যাদের আসলে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান পাওয়ার সুযোগ নাই, কিন্তু তারা রাজনীতি করতে চায়, নেতা হইতে চায়, এই জনগোষ্ঠীটা রাজনীতিতে এসে দেশের রাজনীতির ভিতরে একটা নতুন অর্থনীতির ক্রমধারা তৈরি করেছেন। এটাকে আমরা বলছি রাজনীতির অর্থনীতি। মানে রাজনীতি যার রুটি রুজি পেশা খানা পিনা লুটপাট সব কিছু মিলায়। এরপরে দেখবেন ময়লা আবর্জনার ব্যবসা আছে, ডিশের ব্যবসা আছে, নেটের ব্যবসা আছে, ফুটপাতের দোকান বসানোর ব্যবসা আছে। আমি নিজেও বলেছি, আমার কাছে অনেকবার আসছে এই অঞ্চলের ফুটপাতের 10-20 এলাকা একটা ইজারা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। তো সেই বাস্তবতাগুলো বাংলাদেশের রাজনীতিতে আছে। তো সেইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা আর্থসামাজিক বাস্তবতা, যে দেশের প্রায় 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, 2 থেকে 3 কোটি শিক্ষিত ডিগ্রি পাস লোক বেকার, কর্মসংস্থান নাই, বিশাল মাদকাসক্ত জনগোষ্ঠী আছে, ইয়াবা ফেন্সিডিলের স্বর্গরাজ্য হয়ে আছে। সেই বাস্তবতায় এই লক্ষ লক্ষ মানুষের হাতে বিকল্পটা কি? রাষ্ট্র সরকারকে বিকল্প কর্মসংস্থানের আয়োজন করতে পারছে কিনা? কেন রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এই চাঁদাবাজ গোষ্ঠীর তৈরি হয়েছে, জন্ম হয়েছে? তো সেইখানে দেখবেন যে বিএনপি কিন্তু ডিসাইসিভলি এইগুলোকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে। তারা অসংখ্য কমিটি জেলায় উপজেলায় পৌরসভাতে তারা ডিসম্যান্টল করে দিয়েছে। তারা অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে, শোকজ করেছে, নোটিশ দিয়েছে, সরকারকে পর্যন্ত বলেছে আমার দলের নেতাকর্মী যে যেখানে আছেন তাদেরকে গ্রেফতার করেন। অতএব আমরা বিএনপির সিনিয়র লিডারশিপকে যারা চিনি, আমরা দেখতে পাচ্ছি যে ওনারা আসলে এই ব্যাপারটাতে খুবই আন্তরিক। কিন্তু এর বাইরে চাঁদাবাজি কেউ যদি করে, ফৌজদারি অপরাধ, তো এটা অন্যায়। ফৌজদারি অপরাধের বিচার করার দায়িত্ব তো বিএনপি নিতে পারবে না, অথবা কোনো রাজনৈতিক দল নিতে পারবে না। দেশে যদি কোনো দখল হয়, কোনো অন্যায় হয়, লুটপাট হয়, সেটার আইনি ব্যবস্থা নেবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অতএব দল আকারে সে কী করছে, সে সাফিসিয়েন্টলি করছে কিনা সেটা দেখার বিষয় একটা আছে, এবং সে যদি পর্যাপ্তভাবে এটা নাও করে থাকে সেটা সমালোচনা করা যাবে। বাট ফৌজদারি অপরাধ যেখানে, সেটা তো রাষ্ট্রের দায়িত্ব, সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করতে হবে, ডিসিএসপিকে করতে হবে। সেইখানে আমাদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে পুলিশ প্রশাসন সাফিসিয়েন্টলি পারফর্ম করছে কিনা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই ব্যাডলি পারফর্ম করছেন, ওনার পারফরমেন্স খুবই দুর্বল এবং খারাপ। ভালো মানুষ কিন্তু একটা অযোগ্য লোক। কিন্তু এটাও সত্য, পুলিশের ভিতরে মোরাল কিন্তু আগের থেকে অনেক বেশি ফিরে আসছে। সিনিয়র পুলিশ অফিসারদের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। নিচের দিকে যারা কনস্টেবল আছেন, ইন্সপেক্টর আছেন, পুলিশের যারা এসআই আছেন, তাদের ভিতরে মনোবল অনেক ফিরে আসছে। এইটার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য একমাত্র ফোর্স। এইটা অন্য কিছুকে দিয়ে রিপ্লেস করা যাবে না। তাই রাষ্ট্রকে দেখতে হবে যে এই পুলিশ ফোর্সকে আমি কিভাবে সক্রিয় করতে পারি, তাকে নৈতিকতা সম্পন্ন করতে পারি। আপনি একটা পুলিশ কনস্টেবলকে যদি 11,000 টাকা, 16,000 টাকা, 17,000 টাকা বেতন দেন, এই পুলিশ সদস্য কিভাবে সততার সাথে দায়িত্ব পালন করবে? তিনি কিভাবে ঢাকার মতো জায়গায় ঘুষ না খেয়ে চলবেন? এরপরে তাকে চাকরি পেতে 20 লাখ, 15 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা খরচ করতে হয়েছে। এরপরে সে 9,000, 10,000 টাকা, 11,000 টাকা বেতন পায়। তার যদি বাবা মা থাকে, তার পরিবার থাকে, সন্তান থাকে, তার লেখাপড়া, অসুস্থতা, চিকিৎসা, এগুলো সে কীভাবে মেনটেন করবে? তারপরে আবার আমরাই সমালোচনা করছি যে এই ট্রাফিক পুলিশ 10 টাকা ঘুষ খায়, 20 টাকা ঘুষ খায়, ওই রুমের ভিতরে নিয়ে, ওই ট্রাফিক মোড়ের ভিতরে নিয়ে 500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা নেয়। নিবে না কেন? আপনি তাকে কি বেঁচে থাকার মতো সম্মানজনকভাবে, মর্যাদাজনকভাবে বেঁচে থাকার মতো স্যালারি দিচ্ছেন? তাহলে না দিলে সে তো এটা করবে। অতএব শুধু পুলিশের সমালোচনা করলে হবে না, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার কালচার তো এই দেশে পলিটিক্যাল পার্টিগুলোই করেছে। অতএব রাজনৈতিক দলগুলোরও এখানে দায় আছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি, চাঁদাবাজ শ্রেণী যেটা গজিয়ে উঠেছে গত 17-16 বছরে, যারা খেতে পারে নাই, এদেরকে ফৌজদারি অপরাধী হিসাবে বিবেচনা করে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার। যে দলের যত বড় নেতা হোক,
আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনের ব্যাপারে আইনের বিষয়টা মাথায় রেখে ডিসিএসপিদেরকে ইনস্ট্রাকশন দেন, ডিসাইসিভলি অ্যারেস্ট করেন, যত বড় দলের যত বড় নেতা হোক গ্রেফতার করে আইনের সোপর্দ করেন। এবং বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরবর্তী যে মনস্তাত্ত্বিক জায়গা মানসিকতা আছে জনগণের, কোনো দল এখানে পার পাবে না। সেটা ছাত্রদের নতুন দল হোক অথবা পুরাতন কোনো বড় দল হোক, যে আপনি চাঁদাবাজি করবেন আর আপনাকে সমর্থন করবে, আপনি বড় দলের তমুক নেতা অমুক পজিশনে আছেন, এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই। চাঁদাবাজ ইজ চাঁদাবাজ, যে দলের যত বড় নেতা হোক আপনারা গ্রেফতার করেন আর পুলিশকে তার মনস্তাত্ত্বিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সুযোগ সুবিধা বৃদ্ধি করেন, সম্মানজনক বেতনের ব্যবস্থা করেন। সিপিডি বলছে যে ঢাকা শহরে একটা পরিবার নিয়ে 4 জনের বেঁচে থাকতে ন্যূনতম 60,000 টাকা লাগে, সেখানে আপনি পুলিশকে দিচ্ছেন 15,000 টাকা 16,000 টাকা। তো এই মানুষটাকে তো আপনি পশুর মতো করে বাঁচিয়ে রেখেছেন, তাহলে সে কেন টাকার বিনিময়ে সুবিধার বিনিময়ে খুন গুম লুটপাট চাঁদাবাজি করবে না? পুলিশেরও অনেক সময় কথা আসতেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে পুলিশ জড়িত, রাজনৈতিক দলের ব্যানারে এই চাঁদাবাজিগুলো হচ্ছে, সে তো করবে, কারণ সে আর কি করবে, তার কোনো বিকল্প নাই। তো আমাদেরকে বিষয়টা যেন আমরা মোটা দাগে দেখি, মানে একটা বড় পিকচার ল্যান্ডস্কেপে দেখি, তাহলেই হচ্ছে এই সমস্যাটার এই সংকটটার সমাধান আমরা করতে পারবো। 5ই আগস্টের পরে যখন একটা ক্যাওটিক সিচুয়েশন ছিল, পুলিশ পলাতক, বাংলাদেশের অধিকাংশ থানা এবং জেলখানাগুলো অরক্ষিত হয়ে গেছিল, তখন প্রায় 2000 আসামি বিভিন্ন জেলখানা থেকে বের হয়ে গিয়েছিল। সম্ভবত নরসিংদী জেলা থেকেই সবচেয়ে বেশি প্রিজনার যারা ছিলেন, বন্দীরা ছিলেন, তারা বের হয়ে গেছেন। এর ভিতরে অনেককে পুলিশ গ্রেফতার করেছে, অনেক বন্দী নিজ দায়িত্বে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, আবার অনেকে এখনও পলাতক রয়ে গেছেন। তার ভিতরে একজনের ব্যাপারে পার্টিকুলারলি আমরা দেখলাম যে আবরার ফাহাদ বুয়েটের যে ছাত্র শহীদ হয়েছেন ছাত্রলীগের পিটুনিতে, তার মামলার যে প্রধান আসামি সামি, তাকে সে যে পালিয়েছে 5, 6, 7 তারিখের দিকে, এইটা সম্প্রতি নিউজে আসছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে অনেকের নিউজ আসে নাই, তো তারটা আসলে আসলো না কেন? অতএব তার এই পালানোর সাথে কি প্রশাসন, স্থানীয় পুলিশ, জেইলার এটা কোনোভাবে জড়িত কিনা এটা ভেবে দেখা দরকার এবং একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে তাকে খুঁজে পাওয়ার জন্য, তাকে গ্রেফতার করবার জন্য পুলিশ প্রশাসন বর্তমানে গোয়েন্দা সংস্থারা মিলে কি করছে সেইটা জাতিকে জানানো দরকার। আমরা জানতে চাই এরকম একটা সিরিয়াস ক্রিমিনালকে গ্রেফতার করবার জন্য আপনারা রেড অ্যালার্ট জারি করছেন কিনা, সীমান্ত থেকে যেন সে ভারতে পালাতে না পারে সেটার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, ইন্টারপোলের সাহায্য নিচ্ছেন কিনা, যদি আপনারা বুঝে থাকেন সে অলরেডি সীমান্ত ক্রস করে ফেলছে, তো সেই বাস্তবতায় আমরা সরকারের একটা পরিষ্কার বক্তব্য জানতে চাই। থার্ড হচ্ছে বিচারিক প্রক্রিয়াটা যেটা ঝুলে আছে আবরার ফাহাদের, এই বিচারিক প্রক্রিয়াটা দ্রুততার সাথে সম্পন্ন করা দরকার। অনেক বছর হয়ে গেছে, এখানে প্রায় 27-28 জনের ফাঁসি, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। তারা এই পরিবারগুলো এই ক্লোজার চায়। শহীদ আবরার ফাহাদের পরিবার এটার একটা সমাপ্তি চায়। তার ছোট ভাই এটা নিয়ে ফায়াজ রীতিমতো লেখালেখি করছেন, প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এবং এই পরিবারের যে কষ্ট আছে, দুর্দশা আছে, সেটাকে অ্যাড্রেস করবার জন্য আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি ব্রিফিং করে তাদের অবস্থান পরিষ্কার করবেন। বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দল, কোনো কোম্পানি না, কোনো ইন্ডাস্ট্রি না, কোনো গ্রুপ অফ কোম্পানিজ অথবা বিগ কংগ্লোমারেট বলতে আমরা যাদেরকে বুঝি তারা কেউ না। বাংলাদেশে সবচেয়ে বেশি চাকুরি বাকুরি, পরিচয়, কর্মসংস্থান এইটা তৈরি করে হচ্ছে রাজনৈতিক দলগুলো।